আজকে আমরা এমন একটা প্রস্তাব নিয়ে কথা বলবো যা বাংলাদেশের পুরো শাসন কাঠামোকেই হয়তো বদলে দিতে পারে। তো এই যে দফা ২১-এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? এটা দেশকে ঠিক কোন দিকে নিয়ে যেতে চায়? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। আচ্ছা, এই পুরো প্রস্তাবের যে একটা ফিলসফিক্যাল বেসিস, সেটা কিন্তু এসেছে এই বইটা থেকে, দি আর্কিটেক্টস অফ টুমরো। এটাকে শুধু একটা বই বললে ভুল হবে। এটা আসলে দফা ২১-এর জন্য একটা আইডিওলজিক্যাল কম্পাসের মতো কাজ করছে, মানে পুরো দিক নির্দেশনাটাই দিচ্ছে। বইটার ভূমিকাতে একটা লাইন আছে যা পুরো বিষয়টাকে এক কথায় বলে দেয়। এর মূল মেসেজটা হলো, বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ছোটখাটো সংস্কার আর যথেষ্ট নয়। এখন দরকার একটা মৌলিক, একটা ফান্ডামেন্টাল পরিবর্তন। কিন্তু প্রশ্নটা আসেই যে সমস্যাটা ঠিক কতটা সিরিয়াস যে এমন একটা আমূল পরিবর্তনের কথা বলা হচ্ছে। চলুন এই উৎসের আলোকে কারণগুলো একটু বিশ্লেষণ করে দেখি। দেখুন, এই নতুন পরিকল্পনার যারা প্রবক্তা, তাদের মূল অভিযোগটা হল দেশের এখনকার যে শাসন ব্যবস্থা, সেটাই নাকি বিরোধী মতকে দমন আর ভোটাধিকার হরণের জন্য দায়ী। তাদের মতে এই ব্যবস্থা গণতন্ত্রের বদলে দেশকে একটা ফ্যাসেবাদী শৃঙ্খলে যেন আটকে ফেলেছে। তো এই শৃঙ্খল ভাঙার উপায়টা কি? এখানে আসছে সম্পূর্ণ ভিন্ন একটা সরকারি ব্যবস্থার প্রস্তাব। চলুন দেখি সেই বিকল্পটা ঠিক কেমন। এই সেই উদ্যোগ, নাম দফা ২১, যার পুরো কথাটা হল পরিবর্তিত শাসন ব্যবস্থা ও গণতন্ত্র পুনরুদ্ধার উদ্যোগ। এর মূল লক্ষ্য কিন্তু একটাই, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ফিরে যাওয়া। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এখানে দুটো সিস্টেমের একটা সরাসরি তুলনা করা হয়েছে। একদিকে দেখুন সংসদীয় পদ্ধতি সমালোচনা করে কি বলা হচ্ছে, এখানে নাকি সরকারের স্থিতিশীলতা কম আর প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা বেশি কেন্দ্রীভূত থাকে, আর মন্ত্রিসভা প্রায় যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্য দিয়ে তৈরি হয়। অন্যদিকে রাষ্ট্রপতি পদ্ধতির পক্ষে যুক্তিটা হল, যেহেতু রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে আসেন, তাই সরকার অনেক বেশি স্থিতিশীল থাকে, আর নির্বাহী আর আইনসভার ক্ষমতা আলাদা থাকায় মেধাভিত্তিক মন্ত্রিসভা বানানো সহজ হয়। এই প্রস্তাবের আর একটা খুব বড় দিক হল দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা একটা ট্রেন্ডের অবসান ঘটানো, আর সেটা হল রাজনৈতিক ডাইনাস্টি, বা আমরা যাকে বলি পরিবারতন্ত্র। তো এই পরিবারতন্ত্র শেষ করার জন্য দুটো ক্লিয়ার কাট নিয়ম প্রস্তাব করা হয়েছে। প্রথমত, একজন ব্যক্তি প্রেসিডেন্ট হিসেবে সর্বোচ্চ ২ টার্ম থাকতে পারবেন। আর দ্বিতীয় নিয়মটা তো আরও বেশি র্যাডিক্যাল, মানে একই পরিবার থেকে অন্য কোনো সদস্য আর কখনোই রাষ্ট্রপতি পদের জন্য লড়তে পারবেন না। ব্যাপারটা কিন্তু শুধু প্রেসিডেন্ট বা এক্সিকিউটিভ ব্রাঞ্চে সীমাবদ্ধ নেই। এই পরিকল্পনায় আমাদের আইনসভা মানে পার্লামেন্টের কাঠামোতেও একটা বড়সড় পরিবর্তনের কথা বলা হয়েছে, বিশেষ করে সংসদে কারা প্রতিনিধিত্ব করবেন সেই বিষয়। এই সংখ্যাটা একটু খেয়াল করুন, ৬০। এই ৬০ সংখ্যাটা কেন এত ইম্পর্ট্যান্ট? কারণ সংসদের নতুন কাঠামোতে এই সংখ্যাটাই আসলে মূল ভূমিকা রাখছে। এই যে ৬০টা সিট, এগুলো কিছু নির্দিষ্ট গ্রুপের জন্য রিজার্ভ রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ১০টা জাতিগত সংখ্যালঘুদের জন্য, ২০টা নারীদের জন্য, ১০টা ছাত্রদের জন্য, আর বাকি ২০টা বুদ্ধিজীবী বা বিশেষজ্ঞদের জন্য। এর পেছনের মূল আইডিয়াটা হল পার্লামেন্টে এমন কিছু ভয়েসকে জায়গা করে দেওয়া যারা হয়তো সাধারণ নির্বাচনী সিস্টেমে যথেষ্ট প্রতিনিধিত্ব পায় না। তো এত সব নিয়ম কানুন, এত কাঠামোগত পরিবর্তনের পর আসল লক্ষ্যটা কি? এর পেছনের বড় স্বপ্নটা কি? চলুন আলোচনার শেষ পর্যায়ে সেদিকেই তাকানো যাক। এই সোর্সে তথ্য অনুযায়ী এই পুরো চেঞ্জের ফাইনাল গোল হল বাংলাদেশকে জাপান, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশগুলোর কাতারে নিয়ে যাওয়া, মানে সেই সব দেশ যারা স্টেবিলিটি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আর উন্নত জীবনযাত্রার জন্য পরিচিত। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, একটা দেশের ভবিষ্যৎ আসলে কিভাবে নতুন করে গড়া হয়? এই প্রস্তাবটা কি সেই দিকে একটা পদক্ষেপ, নাকি অন্য কিছু? এই ভাবনাটা হয়তো আমাদের সবার জন্যই রেখে যাওয়া হলো।